সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এই করোনার মধ্যে বাসায় বসে থেকে শুধু পড়াশোনা করবা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের পরিমিতির 9 নাম্বার পর্যন্ত অঙ্ক করাইছিলাম। তোমাদের বলছিলাম 9, 8 এটা আংশিক করে দিয়েছিলাম এবং সেটা বোঝাই দিয়েছিলাম। আশা করি সেগুলো বুঝছো এবং বাসায় করছো। আজকে তোমাদের সৃজনশীল একটা অঙ্ক আছে 10 নাম্বার। সৃজনশীল অঙ্কটা করব এবং আমি তোমাদের কিছু সৃজনশীল বোর্ডে উঠাই দেব এবং বুঝাই দেব, সেগুলো বাসাতে ট্রাই করবা। আমি বুঝাই দেব। দেখো 10 নাম্বার সৃজনশীলটা, 10 নাম্বার সৃজনশীলে দেওয়া আছে কি, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে কত বলছে, ভূমি এক্স হলে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এক্স এ কিন্তু মান দেওয়া নাই। তাহলে আমি ক নাম্বারে দেখো, ক নাম্বারটা অঙ্কটা করছি। আমি যদি আনুপাতিকভাবে একটা চিত্র আঁকায় নিছি, সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে এবিসিডি সমকোণী ত্রিভুজ নিছি তোমাদের বোঝার ক্ষেত্রে। দেখো দেওয়া আছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য এক্স, কত দেওয়া আছে যে এক্স দেওয়া আছে। তাহলে আমার এক্স এর মাধ্যমে ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি আমি বলছিলাম, ওই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কারণ কি, এটা সমকোণী ত্রিভুজে দেখো ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে। ওই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ওই সূত্র ব্যবহার করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে লম্বের দৈর্ঘ্য কত, এক্স এর এত থেকে এত অংশ কম, সুতরাং কি 11 ডিভাইডেড 12 এক্স মাইনাস 6। তাহলে কিন্তু আমার লম্বের দৈর্ঘ্য, এই যে লম্বটা নিয়ে নিছি 11 এক্স ডিভাইডেড 12 মাইনাস 6। এবং অতিভুজ দেওয়া আছে কত, এত থেকে এত কম, ও এত থেকে 3 মাইনাস 3, এখানে 3 তাই না। আচ্ছা, তাহলে 4x ডিভাইডেড 3 মাইনাস 3। তাহলে এটা কিন্তু আমি অতিভুজ পেয়ে গেলাম। দেখো অতিভুজ তো এখানে লাগতেছে না, তারপরেও বের করে নিলাম কতে আমাদের গিয়ে লাগবে। এখন সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি, ভূমি আমাদের এক্স এবং উচ্চতা কত এইটা। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এক্স ইন্টু 11x মাইনাস 72, 6 12 72 এবারে লিখতে এটাই অ্যান্সার লিখে দিবা, এত বর্গ সেন্টিমিটার। এটাই কিন্তু অ্যান্সার, কারণ এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এখানে এক্স এর তো ফিক্সড মান নাই। যদি বলে দিত যে এক্স এর মান এত ধরে 2 কিংবা 3 4 ধরে, তাহলে এক্স এর মান বসাই দিলে কিন্তু ক্ষেত্রফল আমরা একটা কিছু পেয়ে যাইতাম। আচ্ছা, এবার খ নাম্বারে আসি আমরা। আশা করি এটা বুঝছো। খ নাম্বারে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য বলতে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে যে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তো আমরা লিখতে পারি না, এ সি স্কয়ার সমান সমান কি এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, তাই না। এখান থেকে এ সি এর মান ওই যে বসাই দিবা 4x ডিভাইডেড 3 মাইনাস 3, এবং হচ্ছে এ বি এর মান এক্স স্কয়ার এবং বি সি এর মান এত। এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু তুমি এক্স এর মান পাবা। এক্স এর মান পাইলেই আমাদের কিন্তু ভূমি পেয়ে গেলাম। তো ভূমির মানে নির্ণয় করতে বলছে, তাহলে এটা বাসাতে ট্রাই করবা। খুব সহজ অঙ্ক করে দিলাম না। দেখো গ নাম্বারটা, এখন ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে, তার মানে এখান থেকে এক্স এর মান, এটা খ নাম্বার থেকে এক্স এর মান হয়তো 12 এবং কিছু আসতে পারে। সেখান থেকে 12 সেন্টিমিটার হলে, এক্স এর মান যদি 12 সেন্টিমিটার হয়, এই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ত্রিভুজটির ভূমি ধরো 1 সেন্টিমিটার, তাই না। এখন এই ত্রিভুজের ভূমি যখন 12 সেন্টিমিটার পাবা, তখন কিন্তু এর লম্বের দৈর্ঘ্য হয়ে যাবে কত, এখানে এক্স এর মান বসাই দেবে, একটা মান পাবা এবং অতিভুজের একটা কিন্তু মান পাবা। এখন এই ভূমি, লম্ব এবং অতিভুজ এই তিনটা যোগ করলে কিন্তু আমি ত্রিভুজের কি পাবো, পরিসীমা পাবো। পরিসীমা বলছিলাম কি, সব যে কোনো জ্যামিতিক আকৃতি দেওয়া থাকুক সেইগুলোর যোগফল, সেই বাহুগুলোর যোগফল করলে আমরা কি পাই, পরিসীমা পাই। তাহলে এই ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। ত্রিভুজের পরিসীমা যখন পাবো, বলছে এই ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাও ঠিক এই। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3 বাহু সমান। তাহলে কি ওই পরিসীমাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো, 1 বাহু পেয়ে যাবো। 1 বাহু যখন পাবো, তখন আমাদের কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুব সহজ। কারণ আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি, √3
ডিভাইডেড 4a²। এই সূত্র ব্যবহার করে এখানে এর মান বসাই দিবা, পরিসীমাকে 3 দ্বারা ভাগ করে, তখন কিন্তু আমি কি পেয়ে গেলাম, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বাসায় ট্রাই করো। এই অধ্যায়টাই কিন্তু শেষ। আমি এখন এই অধ্যায় থেকে, ঠিক এই অধ্যায় থেকে শুধুমাত্র কয়েকটা সৃজনশীল দেবো তোমাদের প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এখন আমি তোমাদের এই সৃজনশীলগুলো দিয়ে দেবো, বাসায় প্র্যাকটিস করবা। দেখো, আমি তোমাদের 2টা সৃজনশীল দিছি, এই 2টা সৃজনশীল বাসাতে ট্রাই করবা। আমি তোমাদের এখন বোঝাই দিচ্ছি কিভাবে অঙ্ক দুটা করবা। 1 নাম্বার সৃজনশীল, এটা কিন্তু শুধুমাত্র 16.1 এর জন্য। হ্যাঁ, 16.1 এর জন্য এই সৃজনশীল 2টা, এবং পরবর্তী ক্লাসে যদি সম্ভব হয় আমি আরো 2-3টা দেব। এগুলো যদি ট্রাই করো তাহলে এই অধ্যায়ের অঙ্ক কিন্তু অত সমস্যা হবে না। দেখো, 1 নম্বর অঙ্কে আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, এই যে 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে কতে আমাদের কি বলছে, ত্রিভুজটি অঙ্কন করো, এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। ত্রিভুজটি অঙ্কন করতে হবে, যেহেতু ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, তাহলে তুমি এই সমবাহু ত্রিভুজ দিবা এবং প্রত্যেকটি বাহু দিবা a, এবং এর ক্ষেত্রফল তো আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র √3/4²। এভাবে তুমি কিন্তু ক নাম্বারের অ্যান্সার হয়ে গেল। এরপরে খ দিবা, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এখানে একটা অঙ্ক আমরা করছিলাম, 5 নাম্বার অঙ্ক। দেখো, আমরা একটা বাহুর দৈর্ঘ্য যদি 5 নাম্বার অঙ্ক ছিল 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়, আর এখানে বলছে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়। তাহলে এই 5 নাম্বারের মতো অঙ্ক কিন্তু হুবহু তুমি এই খ নাম্বারটা করে নিতে পারবা। ট্রাই করো বাসাতে। হ্যাঁ, এরপর দেখো, গ নাম্বার বলছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বেড়ে যায়। এখানে বলছিল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, ক্ষেত্রফল বেড়ে যায় এত বেড়ে গেলে, আর এখানে কিন্তু কত মিটার বেড়ে যায় এর ক্ষেত্রফল এত বৃদ্ধি পেলে। তাহলে আমি মনে করি যে বাহুর দৈর্ঘ্য x মিটার বেড়ে গেল, ঠিক হুবহু এই খ নাম্বারের মতো বেড়ে গেলে শর্ত মতে ওই এত দিয়ে দিবা, তাহলে কিন্তু এই গ নাম্বারটা অঙ্ক পেরে যাবে। এইভাবে বাসায় ট্রাই করো, চেষ্টা করো, দেখো পারো কিনা। এরপর দেখো 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্কে একটা দেওয়া আছে ত্রিভুজ ABD, এবং এখানে একটা সি বিন্দু দেওয়া আছে, AC বাহু যোগ করে দিছে, এখানে 60 ডিগ্রি কোণ, আবার এটা কত 30 ডিগ্রি কোণ, এবং উদ্দীপকে আরো দেওয়া আছে বর্গের পরিসীমা ACD, এই ACD ত্রিভুজের পরিসীমার সমান, তাই না? তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, cos CAD এর মান। আচ্ছা দেখো, CAD এর মান কিভাবে নির্ণয় করবা, এটা 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, আর এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান, তাহলে এই কোণ 30 ডিগ্রি, তাই না? তাহলে আমরা cos CAD এর মান নির্ণয় করতে, cos 30 ডিগ্রির মান কত, মান বসাই দিবা, আমরা তো মানগুলো জানি। এরপরে দেখো, খ নাম্বারে বলছে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না, এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, আবার হচ্ছে এই বড়টাও একটা সমকোণী ত্রিভুজ। এই 2টা অপশন নিয়ে, যেরকম tan লম্ব ডিভাইডেড ভূমি, আবার tan লম্ব ডিভাইডেড ভূমি নিয়ে কিন্তু তুমি AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারো খুব সহজেই। আচ্ছা, বর্গক্ষেত্রটির কর্ণ, তাহলে আমরা যখন এই যে এখানে শর্ত দিয়ে দিছে ACD ত্রিভুজের এই CD বাহু, AD বাহু এবং AC বাহু পাবো, তাহলে এই ত্রিভুজের পরিসীমা, 3টা বাহু যোগ করে দিলে ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। এখন বর্গক্ষেত্রের বর্গের পরিসীমা ACD বাহুর পরিসীমার সমান, তাহলে এই পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমি বর্গক্ষেত্রের এক বাহু পেয়ে যাব। তাহলে এক বাহু পেয়ে গেলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ জানি, বর্গক্ষেত্রের কর্ণ √2a না, ওই সূত্র ব্যবহার করে তুমি এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবা। এই অঙ্কগুলো বাসায় তোমরা সবাই ট্রাই করবা এবং অনেক চর্চা করবা, দেখবা অঙ্ক খুব সহজ হয়ে গেছে, এবং সূত্রগুলো মুখস্থ করবা। আজ এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী, বাসায় বসে থেকে পড়াশোনা করবা, করোনার সময় এদিক সেদিক ঘোরাফেরা না করে।